মিহি দরজাটা অল্প একটু খুলে মাথাটা বের করতেই কেউ তাকে হ্যাচকা টান দিয়ে বের করে কাঁধে তুলে নেয়। অবশ্যই সে সায়ান ছাড়া আর কেউ না। মিহিকে রুমে নিয়ে নামিয়ে সায়ান নিজের রুমের দরজা লাগাতেই মিহি লুকানোর জায়গা খুঁজছিল। সায়ান যেহেতু চুপচাপ আছে, তার মানে ব্যাপারটা মারাত্মক। তাই সে আর কোনো জায়গা না পেয়ে দৌড়ে বাথরুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। সায়ান বাথরুমের সামনে এসে গম্ভীর স্বরে বলে, দরজা খোল মিহি। না, আপনি রেগে আছেন, দরজা খুললেই আমায় মারবেন আপনি। দরজা খোল, নয়তো লাইটটা অফ করে দেব বলছি। তবুও মিহি দরজা না খোলায় সায়ান সত্যি লাইটটা অফ করে দেয়। সাথে সাথেই মিহি দরজাটা খুলিয়ে চিল্লিয়ে বেরিয়ে এসে সায়ানের পেছনে লুকায়। বাহ রে, আমার থেকে বাঁচতে আবার আমার পেছনে লুকাচ্ছে। মনে হলো কেউ আমাকে ধরতে আসছে। তুই না রুমে একা থাকিস, তখন ভয় পাস না? ভয় পাই দেখেই তো রুমের ড্রিম লাইট অন করে বাথরুমের লাইটটা অন রাখি, দরজাও বন্ধ করি না। এই পুঁটি মাছের আত্মা নিয়ে চলিস কিভাবে তুই? ওভাবেই। সায়ান পেছনে ফিরে মিহিকে শক্ত করে ধরে বলে, আমার থেকে না পালাচ্ছিলি, এখন কি করবি? ওহো, ভুলেই গিয়েছিলাম, এখন ছেড়ে দেন আমায়। আবার পালাই আমি? সায়ান মিহিকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর নিজেও বিছানায় উঠে বলে, নো জান, আজকে তোমায় ছাড়বো না। সায়ান ভাই, স্টপ। ভাইয়া বলে মুডে আর 12টা বাজাবি না, কিন্তু একদম চুপ। আজ শুধু আমার দিন। অনেক পালিয়েছিস আমার থেকে, আজকে ছাড়বো না। আজকের মতো আমার হয়ে যা প্লিজ। সায়ানের এভাবে বলার পর মিহির আর কিছুই বলার থাকে না। আসলেই তো, আর কত দূরে রাখবে সে? সায়ান তো তার স্বামী, আর তো কোনো বাধা নেই। তাই সে নিজে থেকে সায়ানের গলা আলতো করে জড়িয়ে ধরে। সম্মতি পেয়েই সায়ান মিহির হোঁটে হোঁট মিলিয়ে দেয়। দুজনেই ডুবে যায় এক দীর্ঘ ভালোবাসাময় রাতে। তৈরি হয় এক নতুন বন্ধনের সূচনা, যেখানে আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাসের মেলবন্ধন। সায়ানের সকালে সায়ানের ঘুম ভাঙতেই দেখতে পায় মিহি তার বুকের কাছে গুটিসুটি মেরে শুয়ে আছে। খুবই কিউট লাগছে মিহিকে। সায়ান মিহির সারা মুখের পর পর কয়েকটা চুমু দিয়ে দেয়। মিহি নড়ে চড়ে উঠতেই সায়ান তাকে ডাক দেয়। মিহি চোখ মেলে সায়ানকে তারই দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পায়। দ্রুত সায়ানের বুকের মুখ গুজেই ফেলে। সায়ান হেসে ফেলে মিহির কাজে। যান ওঠো, সকাল হয়ে গেছে তো। আপনি আগে উঠলেন কেন? আগে না উঠলে তো এত সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারতাম না। ইস, চুপ করুন তো। ওকেই, চল শাওয়ার নিয়ে আসি। চল মানে? ছাড়ুন, আগে আমি যাব, পরে আপনি যাবেন। নো ওয়ে, দুজনে একসাথে যাব। মিহির কোনো বারণ না মেনে সায়ান মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছু খুনসুটি আর ভালোবাসার মুহূর্তের পার করে তারা একত্রে গোসল করে বের হয়। সায়ান অফিসের জন্য রেডি হতে থাকে, আর মিহি ভালোভাবে চুল শুকিয়ে নিচে যায়। আসমা চৌধুরীর সাথে হাতে হাতে কাজ করে দেয়। খাবারের জন্য মিহি গিয়ে শিউলিকে ডাকলেও তিনি আসতে চান না। তাই আমিনুল চৌধুরী নিজে যান শিউলিকে ডাকতে। শিউলি দেখ, যা হওয়ার হয়ে গেছে। আশা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখিস। এখন তুই না খেলে যে নিজেও অসুস্থ হয়ে পড়বি। আমিনুল চৌধুরী ভেবেছিলেন শিউলি হয়তো আজও ওনার সাথে খারাপ ব্যবহার করবে। তবে তাকে অবাক করে দিয়ে শিউলি আমিনুল চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ও ছোট ভাইজান, আমিই দোষী তাই না? হয়তো তোমাকেও ভুল বুঝেছি, তাই আমার ভুলের শাস্তি আমার মেয়ে পাচ্ছে। আমিনুল চৌধুরী শিউলির মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে ভাবিস না, তোর কোনো দোষ নেই, এটা ভাগ্যে ছিল, আর কিছুই না। কান্না করিস না, চল খেয়ে নে, আমি তোকে আশার সাথে দেখা করিয়ে আনবো। ভাইজান, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর তোমাকে নিয়ে ওই সব বলবো না। আমার কোনো প্রমাণও দরকার নেই। আমি একদিন ভুল ছিলাম, আর এখন ঠিক আছি। আমার ভাইজান কোনো ভুল করতে পারে না। আমি সত্যিই কোনো ভুল করিনি শিউলি, তবে সেটার প্রমাণ আমি অবশ্যই দেব। অনেক বুঝিয়ে আমিনুল চৌধুরী শিউলিকে খাবার টেবিলে নিয়ে আসেন। তখনই আমিনুল চৌধুরী বলেন, ভাইজান,
আজকে শিউলিকে নিয়ে আশার সাথে দেখা করে আসবো ভাবছি। কিন্তু চাচ্চু, পরে আশা যদি ফুপিকে দেখে না থাকতে চায়? ওর তো চিকিৎসা দরকার। তবে শিউলি হঠাৎ বলেন, আমি দূর থেকে দেখব, সামনে যাব না। দেখেই চলে আসব, কথাটাও বলবো না। ঠিক আছে ফুপু, তুমি চিন্তা করো না, আশা খুব শীঘ্রই ভালো হয়ে আমাদের মাঝে আবার চলে আসবে। আমার মেয়েকে আর আমি দূরে রাখবো না। এবার আসুক, অনেক আদর করব, অনেক ভালোবাসবো। এইটুকুও কষ্ট পেতে দিব না আর। খাবার শেষে সায়ান মিহিকে ইশারা করে রুমে আসতে বলে। মিহি রুমে যেতেই সায়ান জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, আজকে তোর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই রুমে শিফট কর। কথার অবাধ্য হলে কিন্তু রাতের মতো অবস্থা হবে। তখন কি ভালো হবে বল? এই না না, আমি আজই সব শিফট করব। গুড। এখন ভালো মেয়ের মতো একটা কিচ করতো। আমি? অবশ্যই তুই। তা নয়তো কে করবে? মিহি ধীরে ধীরে সায়ানের গালে একটা কিস করে সরে যেতে চাইলে সায়ান আটকে মিহির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়, চুমু দেয়। শিখে নেমে এভাবে কিস করতে হয়। এখনো এটাই শিখতে পারলাম না, ধুর। সায়ানের কথায় মিহি হেসে দেয়। সায়ান মিহির কপালে আরেকটা চুমু দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। আজ মিহির ভার্সিটিতে যাবে না। ভার্সিটি না যাওয়ায় অনেক দিন ধরে সানার সাথে দেখাও হয় না। আজকে সানাকে বাসায় আসতে বলবে। দুই বান্ধবী আজ অনেক মজা করবে। পাশাপাশি আসমা চৌধুরীর সাথে সানার পরিচয় করিয়ে দিবে। হবু শাশুড়ি বলে কথা, জানো, দরজা খোল, এসে গেছি। তুই কোথায়? দরজার সামনে। তাহলে কি কলিং বেল চোখে পড়ছে না তোর? আরে জানো, হবু শ্বশুরবাড়ি বলে কথা, আগে দরজা খোল। মিহি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতে সানা বাসায় ঢোকে। ইস, এত দেরি করলি কেন? কেউ দেখে ফেললে বলতো। আগেই শ্বশুরবাড়ি থেকে ঘুরে যাচ্ছি, কি লজ্জার কথা। এহ, আসছে আমার লজ্জা বলি। শোন না, আমার হবু শাশুড়ি কোথায় রে? একটু দেখতাম আর কি। হবু জামাইয়ের খবর নাই, আসছে শাশুড়ির খোঁজ করতে। আরে রাখ তোর ভাইয়ের কথা, কথাই বলি না ফাজিলটার সাথে। তুই কথা বলিস না, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? সত্যি রে, তুই যে সেদিন বললি বেশি কল মেসেজ দেওয়ায় তার ডিস্টার্ব হয়, তারপর থেকেই তো কথা বলি না। ও, তাই বুঝি রিয়ান ভাইয়ের মুখটা গোমড়া থাকে? এই, সত্যি নাকি? সত্যি তোর ভাই কষ্ট পাচ্ছে? কিভাবে বলবো? ভাইয়ার তো ম্যাথ প্রবলেম সলভ না হলেও মুড অফ থাকে। ধুর, ভাল লাগে না। আসমা চৌধুরী ড্রয়িং রুমে এসে বলেন, মিহি, তোর না বান্ধবী আসার কথা, এসেছে কি? হ্যাঁ মো, এই তো সানা। সানা তো আসমা চৌধুরীকে দেখেই শটান দাঁড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন? বসো তুমি। জি আন্টি, আপনিও বসেন। হ্যাঁ, বসতেছি। মিহি, যা তো, তোর বান্ধবীকে কিছু খেতে দে। না না আন্টি, কিছু লাগবে না, খাবো না কিছু। মিহি বলে, আরে বস তো, আম্মুর সাথে কথা বল, আমি আসতেছি। বলেই মিহি রান্নাঘরে চলে যায়। ছানা তো কাচুমাচু করে বসে আছে। এর আগে বাসার সামনে পর্যন্ত আসলেও কখনো বাসায় আসেনি। আসমা চৌধুরীর সামনে তার একাকী খুব অস্বস্তি হচ্ছে। আন্টি যদি বুঝে ফেলে তাহলে কি হবে? যে তারই ছোট ছেলের পেছনে সে বেহায়ার মতো ঘুরতেছে, তাও পাচ্ছে না। এখন আবার সোজা বাড়িতে এসে পড়েছে। তোমাদের বাসা কোথায়? জি জি, কিছু বললেন? বললাম তোমাদের বাসা কোথায়? ও, এই তো সামনে রোডে, এখান থেকে 10 মিনিটের রাস্তা। তুমি কি কোনো কারণে নার্ভাস? প্রথমবার এই বাড়িতে আসলাম তো, তাই আর কি। বোকা মেয়ে, এতে ভয় পাওয়ার কি আছে? বান্ধবীর বাসা মানে নিজের বাসা, বুঝেছো? নিজের বাসা মনে করে যখন ইচ্ছা তখন আসতে পারো। তখনই মিহি চা নাস্তা নিয়ে এসেছে। আসমা চৌধুরীর কথা শেষ শুনেই সানার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি তো আরো লাই দিয়েই দিলে। এমনিতেও তোমার ছোট ছেলের পেছনে ঘুরতেছে, এখন তো আরো সুযোগ পাবে। মিহিকে দেখেই সানা আসমা চৌধুরীর আড়ালে চোখ টিপ মারে। মিহি তাদেরকে নাস্তা দিয়ে নিজেও বসে বলে,
আম্মু, তোমাকে বলেছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড এই সানা ভার্সিটি শুরু থেকেই আমরা একসাথে আছি। ও আচ্ছা, তোমাদের বাসার সবাই ভালো আছে তো সানা? জি আন্টি, সবাই ভালো আছে। আচ্ছা, তোমরা তাহলে গল্প করো। মিহি, আমি শিউলি রুমে যাচ্ছি। ঠিক আছে আম্মু। আসমা চৌধুরী চলে যেতেই সানা বলে, উফ, হবু শাশুমা এত ভালো কেন? একদম আমার মনের মতো রে। দেখতে হবে না কার আম্মু? ওকে। এখন বল, এতদিন ভার্সিটিতে যাসনি কেন? অনেক ঝামেলা ছিল রে। তারপর মিহি সকল কিছুই সংক্ষেপে সানাকে শোনায়। সানা অবাক হয়ে বলে, এত কিছু হলো আর তুই আমাকে কিছুই জানালি না? কি করব বল, মনের অবস্থা ভালো ছিল না। সে বাদ দে, এখন বল, ভাইয়ার তোকে প্রপোজ করার ভিডিওটা আছে কি? একটু দেখতাম আর কি। তা জানি না, থাকলেও রিয়ান ভাইয়ার কাছে থাকতে পারে। ধ্যাত, তুই তোর ভাইয়ের থেকে নিয়ে আমাকে দিস তো। তুই নিয়ে নিস, আমার বলতে লজ্জা লাগবে। আমি কথা বলি না জানিস না? এভাবে তাদের কথা চলাকালীন মিহির ফোনটা বেজে ওঠে। মিহি ফোনটা হাতে নিয়ে দেখে সায়ান ভিডিও কল দিয়েছে। ছানাও সেটা দেখতে পায়, তাই বলে, ভাইয়া ফোন দিয়েছে, যা কথা বল গিয়ে। আচ্ছা, তুই তাহলে বাড়িটা ঘুরে দেখতে থাক, আমি কথা বলে আসছি। মিহি রুমে গিয়ে ফোনটা রিসিভ করে। কি করছিস? কিছুই না, আহ এমনি বসে আছি। আপনি? মাত্রই একটা মিটিং শেষ করলাম, তোকে খুব মিস করছিলাম। খেয়েছেন? হুম, তুই এসে খাইয়ে দিয়ে যা। সত্যি আসবো? থাক, আজকে আসা লাগবে না। তুই খেয়েছিস? এখনো খাইনি। খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নিস। আর হ্যাঁ, এখন একটা দে তো। ফোনে কিভাবে দিব? পারবো না আমি। সামনে থাকলেও তো দেস না। আজকে বাসায় এসে তোর ক্লাস নিব। কিসের ক্লাস? কিভাবে জামাইকে ভালোবাসতে হয়, কিভাবে করতে হয়, সবকিছু। ধুর, অসভ্য একটা। হুম, ভালোবাসার কথা বললেই অসভ্য, তাই না? এমনিতেও তোর জন্য রাতে ঘুমাতে পারি না, খুব ঘুম পাচ্ছে রে। কি মিথ্যুক রে বাবা! আমার জন্য ঘুমাতে পারেন না, নাকি উল্টো আমাকেই আপনি ঘুমাতে দেন না? ও মা, তাই নাকি জান? আর কি কি করেছি বলো শুনি। তখনই মিহির হুঁশ ফেরে। সে যে আসলে কি বলে ফেলেছে। সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। মিহিকে লজ্জা পেতে দেখে সায়ান হেসে ফেলল। তোকে লজ্জা পেতে দেখলে যা ভালো লাগে রে, ইচ্ছে হয় তোকে খেয়ে ফেলি। অসভ্য, নির্লজ্জ একটা। বলেই মিহি ফোনটা কেটে দেয়। তা দেখে সায়ান আরো হাসতে থাকে। এদিকে সানা সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু একা একা ভালো না লাগায় নিজের মনেই মিহিকে বকা দিচ্ছিল। এর জন্যই বিয়ারটা বান্ধবী বানানো ঠিক না। আমারে বসিয়ে রেখে দিব্যি জামাইয়ের সাথে পীড়িত করতেছে। রেগে সে মিহির রুম খুঁজছিল। মিহিকে খুঁজে পেলে আচ্ছা মতো বকা দিবে। কিছু একটা এগিয়ে আসে, রুমের দরজা চাপানো দেখে ভাবে এইটা হয়তো মিহির রুম। ভেতর থেকে কারোর কণ্ঠ পাওয়া যাচ্ছে, হয়তো মিহি এখনো ভাইয়ের সাথে কথা বলতেছে। সানা হুট করে দরজাটা মেলে ভেতরে ঢুকতেই চমকে যায়। এখানে তো মিহি না, বরং রিয়ান বসে আছে, কারোর সাথে ফোনে কথা বলছে। রিয়ানও দরজা খোলার শব্দ পেয়ে পিছনে ঘুরে সানাকে দেখে থমকে যায়। তার কান থেকে ফোনটা সরাতেই একটা মেয়ের নাম দেখা যায়। রিয়ান কোনো এক মেয়ের সাথে কথা বলছিল। রিয়ানের মুখে কোনো বিরক্তির রেশ নেই। তার মানে মেয়েটির সাথে কথা বলতে তার কোনো খারাপ লাগছে না। শুধুমাত্র সানার সাথে কথা বলতেই রিয়ান বিরক্ত ফিল করে। ফোনের ওপাশ থেকে এক মেয়ে কণ্ঠ বলে, জান, চুপ হয়ে গেলে কেন? কথা বলো। তা শুনে সানা মৃদু স্বরে বলে, দুঃখিত, আমি মনে করেছিলাম এটা মিহির রুম। আমি চলে যাচ্ছি, আপনি কথা বলুন। বলেই চলে যেতে নিলে রিয়ান দ্রুত কলটা কেটে রেখে সানাকে হাত ধরে আটকায়। দাঁড়াও সানা, এসে আবার চলে যাচ্ছ কেন? বললাম তো ভুলে চলে এসেছি, ছাড়ুন, যেতে দিন। এসেই যখন পড়েছো, আমার সব কথা না শোনা পর্যন্ত ছাড়বো না। সানা মাথা নিচু করে বলে, ঠিক আছে, কি বলবেন বলুন। তাকাও আমার দিকে। ইচ্ছে করছে না, যা বলার তাড়াতাড়ি বলুন। মিহি খুঁজবে আমায়। রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন আর আগের মতো ফোন বা মেসেজ দাও না কেন? হঠাৎ এই প্রশ্ন? আপনার তো শান্তিতে থাকার কথা। বিরক্ত তো আর করছি না। আমি কি তোমাকে একবারও বলেছি আমি বিরক্ত হচ্ছি? মিহিকে তো বলেছেন, তাই বলে একদম কথা বলবে না?
অভ্যাস করে দিয়ে এখন ছাড়তে বলছো? অন্য কাউকে নিজের অভ্যাস করে নেন, কারোর অভাব পড়বে না বলে তো মনে হচ্ছে না, কিন্তু আমার তো। তখনই সানা মিহির কণ্ঠ শুনতে পায়, তারই খোঁজ করছে সে, যে তাই সে রিয়ানের কাছে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিহি ডাকছে, ভালো থাকবেন বলেই রিয়ান আর কিছু না বলতে দিয়ে রুম থেকে বেরিয়ে যান। রিয়ান সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ছানা রুম থেকে বেরিয়ে কিছুটার সামনে যেতে মিহির সাথে দেখা হয়। মিহিও তাকে খুঁজতে এই দিকে আসছিল। তুই এদিকে কি করছিস? তোর রুমটা খুঁজছিলাম, পাইনি। ও, আমার রুম তো উল্টো দিকে, এইদিকে রিয়ান ভাইয়ার রুম। দেখা হয়েছে কি ভাইয়ার সাথে? না তো, আমি তো যাইনি ওখানে। চল তোর রুমে যাই। ছানা নিজেকে অনেক কষ্টে সামলিয়েছে। সে তো নিজেই জানতো রিয়ান তাকে ভালোবাসে না। প্রথম দিকে মিহির সাথে মজা করতে করতে সানা সত্যি রিয়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সে একটু বেশি বেহায়ের মতো কাজ করে ফেলেছে, তাই রিয়ানের কাছে নিজের গুরুত্বটা হারিয়ে ফেলেছে। সানাকে দেখে মিহির কিছু একটা ভালো ঠেকছে না, কেমন চুপচাপ হয়ে আছে। ছানা তো চুপ থাকার মেয়ে না, এই মেয়ে রিয়ান বলতে পাগল। সে কিনা রিয়ানের রুমের সামনে ঘুরে আসলো, তাও দেখা করতে চাইলো না। নাকি দেখা হয়েছে আর ভাইয়াকে কিছু বলেছে তাকে? সানা, তোর কি রিয়ান ভাইয়ার সাথে দেখা হয়েছে, কিছু বলেছে ভাইয়া? সানা হুট করেই হেসে বলে, আহারে না, দেখা হলো না, চল তোর রুমে যাই। ঠিক আছে চল। মিহি নিজেও বুঝতে পারছে ছানার কিছু একটা তো হয়েছেই, তবে সে আর বেশি ঘাটায় না। সানাকে রুমে বসিয়ে বলে, তুই বস, আমি হালকা কিছু খাবার নিয়ে আসি, খেতে খেতে গল্প করব। সানা চর না করে না। মিহি চলে যেতেই তার চোখ দিয়ে অনায়াসে পানি পড়া শুরু হয়ে যায়। মূলত তার খুব কান্না পাচ্ছে, সে নিজেকে আর সামলাতে পারছে না। তবে মিহির সামনেও সে কান্না করতে পারবে না, তাই নীরবে কান্না কিছুক্ষণ ইচ্ছা মতো কান্না করে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে আবারও ঠিকঠাক হয়ে বসে থাকে, যাতে করে মিহি কিছুই না বুঝতে পারে। মিহি আসতেই দেখে সানা মিহির একটা উপন্যাসের বই হাতে বসে আছে। মিহিকে দেখেই বলে, তোর এটা পড়া শেষ হলে আমাকেও দিস তো, আমিও পড়বো ভাবছি। আচ্ছা নিয়ে যাস আজকে, আমি আগেই পড়ে ফেলেছি। তারপর তারা এটা সেটা অনেক কথা বলে। হঠাৎই সানা বলে ওঠে, ভাবছি ভালো হয়ে যাব, আর কাউকে ডিস্টার্ব করব না, তোর ভাইকেও না। হঠাৎ এমন কথা বললি কেন? কি হয়েছে তোর বলতো? এসে থেকে তো ভালোই ছিলি, হঠাৎ কি হলো? কোনো জায়গায় বারবার গেলে যেমন গুরুত্ব কমে যায়, তেমনি বেহায়ের মতো কারোর পেছনে বারবার ঘুরলে গুরুত্ব হারিয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না রে, সেটাই বুঝে গেলাম। ভাইয়া কিছু বলেছে তাই না? আমি ভাইয়াকে ছাড়বো না বলে দিচ্ছি। না মিহি, উনি কিছুই বলেনি, আর তুইও পাকনামি করে কিছু করবি না। যেটা যেমন আছে তেমনই থাকতে দে। কিন্তু তুই যে ভালো নেই। কে বলেছে আমি ভালো নেই? বরং একটা জিনিস উপলব্ধি করলাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই তো নিজেকে শুধরে নিচ্ছি। যাই হোক, কালকে ক্লাসে যাবি না? যাব ভাবছি। আমাকে আগের ক্লাসের নোটসগুলো দিয়ে দিস তো। আচ্ছা, বাসায় দিয়ে পাঠিয়ে দিব না হয়। এখন চলি আমি, অনেক সময় পার হয়ে গেছে। মায়ের খাবি কিন্তু, থেকে যা আজকে। সানা চোখ মেরে উল্টো প্রশ্ন করলো, কোথায় রাখবি? তোদের সাথে, তোদের রুমে? বাড়তি রুম আছে তো? তাছাড়া দরকার পড়লে সায়ান ভাইয়াকে অন্য রুমে পাঠিয়ে আমি আর তুই থাকবো। হ্যাঁ, আর ভাইয়া এসে আমাকে বকা দিক, তাই তো? থাক ভাই, আমি এসবে নাই। এখন তো কোনোভাবেই যেতে দিব না। বিকালে যাবি না হয়? ওকে জানো, বিকালেই যাব। এখন ছানার মনটা একটু ফ্রেশ লাগতেছে। মন খারাপ থাকলে কান্না করতে পারলেই মনটা হালকা হয়ে যায়। আপাতত সব বাদ দিয়ে এই মুহূর্তটা দুই বান্ধবী আনন্দ মজা করে কাটাতে চায়।
দুপুরে খাবার টেবিলে রিয়ান এসেই দেখে সানাও বসে আছে। সানা তাকে দেখেই মাথা নিচু করে নেয়। সানা আসমা চৌধুরী মিহির সাথে এমন ভাবে কথা বলছে যেন কিছুই হয়নি, সব ঠিকঠাকই আছে। তবে রিয়ানকে এমন ভাবে ইগনোর করছে যেন রিয়ান তার কাছে অদৃশ্য হয়ে আছে। বিকালে সানা বাসায় যেতে চাইলে আসমা চৌধুরী রিয়ানকে ডেকে বলে সানাকে পৌঁছে দিয়ে আসতে। না আন্টি, লাগবে না, রিক্সা পেলেই চলে যেতে পারবো বলেই আসমা চৌধুরী আর মিহিকে বিদায় জানিয়ে সানা বেরিয়ে পড়ে। সানার যাওয়ার পথে রিয়ান শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্ট একটা ঘটনা থেকে বড় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে গেল।